আমরা আজকে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এই যে টপিকটা আছে এইচএসসি ইংলিশ গ্রামারের এই টপিকটা আমরা কি করব আজকে এই টপিকের উপর একটা বোর্ড প্রশ্ন সলভ করব। তো আমরা এটার মাধ্যমে দেখব যে কত ইজিলি এই টপিকটা সলভ করা যায়। সেন্টেন্সও পড়তে হবে না, সেন্টেন্সের অর্থ যদি নাও বুঝো তারপরেও সলভ করতে পারবা। তো আমরা দেখব আজকে এটা কীভাবে এত দ্রুত এবং খুবই কম সময় এবং খুবই সহজে সলভ করা যায়। যাদের বেসিক দুর্বল ওরাও সলভ করতে পারবে, সমস্যা নাই। তো আমরা শুরু করি। কী করবো? আমরা বোর্ড প্রশ্ন সলভ করবো। তাই একটা বোর্ড প্রশ্ন আমরা নিয়ে আসছি, তো ওইটা সলভ করবো। দেখো তোমার এটা হচ্ছে এক টাইপের কি গ্যাপ ফিলিং। এটা কি এক টাইপের গ্যাপ ফিলিং, অর্থাৎ উইথ ক্লু, মানে ক্লু দেওয়া আছে ওইটা থেকে ফিল আপ করতে হবে। যেমন দেখো এখানে গ্যাপ দেওয়া আছে, ওইটা ফিল আপ করতে হবে। কী দ্বারা ফিল আপ করতে হবে? ওই বক্সের মধ্যে যে 10টা উপাদান আছে ওই উপাদানগুলো থেকে কোনো একটা নিয়ে আইসে এখানে বসাইতে হবে। অর্থাৎ গ্যাপটারে কী করতে হবে? ফিল আপ করতে হবে। কী দিয়ে ফিল আপ করতে হবে? ওই বক্সের উপাদান দিয়ে, বক্স থেকে কোনো একটা কিছু নিয়ে আইসা এখানে বসাইতে হবে, অর্থাৎ গ্যাপ ফিলিং এটার বলতে পারি, উইথ ক্লু। তো আমরা কি করব? এটা সলভ করব। প্রথম কথা হইতেছে আমরা বক্সের দিকে তাকাবো, সেন্টেন্স পড়বো না। ABCD ওইরকম যে পর্যন্ত দেওয়া আছে 10টা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো পড়বো না। আমরা কি করব? বক্সের দিকে প্রথমে তাকাবো। বক্সের দিকে তাকায় দেখবো যে এখানে ডট ডট যুক্ত টার্ম কয়টা আছে। এখন বলবা ডট ডট যুক্ত কি? এই দেখো ডট ডট তো বুঝো, এই তো এটা ডট ডট আছে না, এটা তো ডট ডট আছে, এটা তো দেখা যাইতেছে, এটা তো ডট ডট আছে, এটা তো ডট ডট আছে। আর কোনো একটা বক্সের দিকে তাকাও, বক্সের দিকে তাকায় দেখো তো আর কোনো একটা টার্মে কি ডট ডট আছে? মনে করো এখানে কি ডট ডট আছে? নাই। এখানে কি আছে? নাই। এখানে কি আছে? নাই। তাহলে ডট ডট আর একটা টার্মেও নাই, কিন্তু এই দুইটা বাদে, এই দুইটা ব্যতীত আর কোনো একটা টার্মেও কি নাই? ডট ডট নাই। তাইলে শুধুমাত্র এই দুইটাতে আছে ডট ডট। আমি কি বলছিলাম? ডট ডট যেগুলাতে আছে ওগুলাতে আমরা কি করব? দুইটা গ্যাপ আছে এমন সেন্টেন্সে এই দুইটারে বসাই দিব। অর্থাৎ ডট ডট যেগুলাতে থাকে ওগুলো এমন সেন্টেন্সে বসে যেই সেন্টেন্সগুলোতে দুইটা করে গ্যাপ থাকে। এটা নর্মালি চিন্তা করলেও বোঝা যায়। তোমরা চিন্তা করো কেন ওই রকম, কেন এই টার্মের বেলায় দুইটা গ্যাপ থাকতে হবে, মানে এইটা বসানোর জন্য দুইটা গ্যাপ থাকতেই হবে কেন? কারণ তোমরা চিন্তা করো এখানে ডট ডট আছে, তার মানে কি এইদিকে একটা অংশ আছে, এইদিকে আরেকটা অংশ আছে। তাহলে অংশ কয়টা? হোয়াট ডাজ একটা অংশ, লুক লাইক আরেকটা অংশ, ডট ডট দেয়া মিডিলে। তার মানে হোয়াট ডাজ বসানোর জন্য একটা গ্যাপ থাকতে হবে, লুক লাইক বসানোর জন্য আরেকটা গ্যাপ থাকতে হবে। যদি একসাথে একটা বসানো যাইতো তাহলে তো মধ্যখানে ডট ডট দিত না। ডট ডট দিছে, তার মানে কি দুইটা পার্ট, হোয়াট ডাজ একটা পার্টে বসবে এবং লুক লাইক আরেকটা পার্টে বসবে। আশা করি বুঝতে পারছি। এতেও কিছু না বুঝলেও সমস্যা নাই। সহজ কথা, ডট ডট যেগুলো আছে এগুলো আমরা কোথায় বসাবো? দুইটা গ্যাপ আছে এমন সেন্টেন্সে বসাবো, দুইটা গ্যাপ থাকতে হবে। আচ্ছা এখন দেখো তো এটা কি দুইটা গ্যাপ? এখানে একটা গ্যাপ, আর কি গ্যাপ আছে? নাই। এ নাম্বারে আর কোনো গ্যাপ নাই। বি নাম্বারে তাকাও তো, বি নাম্বারে কয়টা গ্যাপ? একটা গ্যাপ, আর কি গ্যাপ আছে? নাই। তাহলে বি নাম্বারে কি বসানো যাবে? যাবে না। কেন যাবে না? কারণ দুইটা গ্যাপ নাই। তারপর দেখো সি নাম্বারে বসানো যাবে না, কারণ এখানে গ্যাপ আছে কয়টা? একটা। আমাদের দরকার কয়টা? দুইটা। এই দুইটারে আমরা কি করব? দুইটা গ্যাপ আছে এমন সেন্টেন্সে বসাই দিব। তাইলে এখানে বসানোর সুযোগ নাই, কারণ এখানে দুইটা গ্যাপ নাই। তাইলে আমরা যাই, আরও যাই। তারপর দেখো এখানে দুইটা গ্যাপ, এই তো পেয়ে গেছি আমরা। দেখো এটার আগে একটা গ্যাপ আছে, পরে একটা গ্যাপ আছে। তাহলে এফ নাম্বারে গ্যাপ কয়টা আছে? দেখো তো দুইটা গ্যাপ আছে, কিন্তু দা আর্থের আগে গ্যাপ আছে, পরে গ্যাপ আছে। তাইলে আমরা কি বলছিলাম? যে দুইটা গ্যাপ থাকতে হবে এমন ক্ষেত্রে আমরা বা এমন সেন্টেন্সে আমরা বসাইতে পারবো। ওই যে আমরা দেখে আসছিলাম হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস ডট ডট লাইক, এই দুইটারে কোথায় বসাইতে পারবো? যেখানে দুইটা গ্যাপ আছে এমন সেন্টেন্সে বসাইতে পারবো। তার মানে এটাতে বসানো যাবে, আর কোনো একটাতেও বসানো যাবে না। কেন যাবে না? কারণ দুইটা করে গ্যাপ নাই, এটাতে দুইটা গ্যাপ নাই, সেই জন্য এটাতে বসানো যাবে না। একইভাবে এটাতেও বসানোর সুযোগ নাই, কারণ এখানে তো গ্যাপ কয়টা আছে? এখানে একটা আছে। দুইটা কি আছে? নাই। তাহলে এটাতে বসানো যাবে না। কোনটাতে বসানো যাবে? শুধুমাত্র দুইটা গ্যাপ থাকতে হবে। তাহলে এটাতে দুইটা গ্যাপ আছে, তার মানে শুধুমাত্র এফ নাম্বারে বসানো যাবে। তাহলে আরেকটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওইরকম এফ নাম্বারে আমরা শিওর হয়ে গেছি। তারপরে আর কত নম্বরে? এই দেখো এখানে ইটের আগে একটা গ্যাপ আছে, ইটের পরে আরেকটা গ্যাপ আছে। তাইলে আমরা দুইটা পেয়ে গেছি, এমন দুইটা সেন্টেন্স পেয়ে গেছি যে দুইটা সেন্টেন্সে দুইটা করে গ্যাপ আছে। কত নম্বর? এফ নাম্বার এবং আই নাম্বার, এই দুইটাতেই বসবে। দেখো আমরা কিন্তু সেন্টেন্স পড়ি নাই, আমরা কি সেন্টেন্স পড়ছি? পড়ার দরকার নেই। আমরা কি বলছি? ডট ডট যুক্ত টার্মগুলারে আমরা কি করব? দুইটা গ্যাপ আছে এমন সেন্টেন্সে বসাই দিব। তাহলে দুইটা গ্যাপ আছে এমন দুইটা সেন্টেন্স কই পাইছি? এফ নাম্বারে। দেখো এফ নাম্বারে দুইটা গ্যাপ আছে, তারপরে আবার আসো আই নাম্বারে আসো। এই দেখো আই নাম্বারে এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ। তাইলে আই নাম্বারেও দুইটা গ্যাপ আছে। তার মানে আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি ওই যে দুইটা দেখে আসছিলাম ডট ডট যুক্ত টার্ম, এই দুইটারে কোথায় বসাবো? এফ এবং আই নাম্বারে বসাবো। কত নম্বরে? এফ এবং আই নাম্বারে। তাইলে আমরা এখন এই দুইটা শিওর হয়ে গেছি যে এফ নাম্বার এবং আই নাম্বারে বসাবো। তাইলে এখন এই দুইটার মধ্যে আলাদা করবো কীভাবে? অর্থাৎ হোয়াট ডাজ লুক লাইকটা এফ নাম্বারে বসাবো নাকি আই নাম্বারে বসাবো?
এই দুইটা কীভাবে আলাদা করতে পারি? এই দুইটার মধ্যে দেখো, এই লুক শব্দটার ফোকাস দাও। লুক মানে কি? দেখা। লুক মানে কি? দেখা। হি লুকস হ্যান্ডসাম মানে কি? সে দেখতে হ্যান্ডসাম। তাই লুক শব্দটা কিসের সাথে রিলেটেড? দেখার সাথে রিলেটেড। তার মানে এটা থেকে শিওর হয়ে গেলা যে এই টার্মটা হচ্ছে কি? দেখার সাথে রিলেটেড। তার মানে সহজ কথা, যখন কোনো কিছু দেখতে কেমন যখন প্রশ্ন করবা তখন এই টার্মটা ইউজ করতে পারবা। হোয়াট ডাজ লুক লাইকটা ইউজ করবা। যেমন হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক মানে কি? একটা এলিয়েন দেখতে কেমন। হোয়াট ডাজ অ্যান এলিগেটর লুক লাইক মানে কি? একটা এলিগেটর দেখতে কেমন। তার মানে কোনো কিছু দেখতে কেমন যখন আমরা প্রশ্ন করব তখন আমরা কি ইউজ করব? হোয়াট ডাজ লুক লাইকটা আমরা ইউজ করব। তাহলে এটা আর শেখার দরকার নেই, আমরা যদি এইটা পারি তাহলে ওইটা হয়ে যাবে। আচ্ছা, এখন এক্সাম্পলে আসি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো এখানে দ্য আর্থ কি আছে? এখানে দ্য আর্থ আছে। এখন বলো তো, পৃথিবী, দ্য আর্থ মানে কি? পৃথিবী। তাইলে এটা কি প্রশ্ন করা যায় কিনা? মানে পৃথিবী দেখতে কেমন, এটা কি প্রশ্ন করা যায়? হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক মানে কি? মানে পৃথিবীটা দেখতে কেমন, এটা কি প্রশ্ন করা যায় কিনা? যায় তো। পৃথিবী দেখতে কেমন, এটা কি প্রশ্ন করা কি অযুক্তি কিছু? না, এটা তো প্রশ্ন করা যায়। সেই জন্য এখানে বলতে পারি যে হোয়াট ডাজ লুক লাইকটা হবে। তাছাড়াও তোমরা একটু চিন্তা করো, একটু চালাকি করলে, ওগুলো না পারলে অনেক কিছু পারা যায়। আমার মনে আছে আমি কোনো একটা এক্সামে আসছিল যে পল্লীকবি জসীমউদ্দিনের উপন্যাস কোনটি। এখন আমি জীবনে ওগুলা পড়ি নাই। অপশনের মধ্যে দেখলাম যে কি আছে, এই রাখালি একটা শব্দ আছে। তো ভাবলাম যে রাখালি যেহেতু পল্লীর সাথে রিলেটেড, গ্রামের সাথে রিলেটেড, তার মানে ওইটা হতে পারে। দিয়ে আসলাম রাখালি, এখন দেখি হয়ে গেছে। তো এইভাবে কীভাবে দেখো, একটু চিন্তা করলে তোমরা নিজেরাই পারবা। এটা যে ইংলিশ খুব ভালো পারতে হবে ওই রকম না। আমি কি বলছিলাম, দেখো এখানে হয়তো হোয়াট ডাজ লুক লাইক হবে, অথবা হোয়াটস ডট ডট লাইক হবে, এই দুটো যে কোনো একটা হবে। এখানে একটু চিন্তা করো, এই দেখো এখানে দিয়েই আছে, লুক শব্দটা দেওয়া আছে। দেখো আমরা কি পড়ে আসলাম? হোয়াট ডাজ লুক লাইক। লুক আছে কি না? এই তো লুক লাইক, এখানে তো লুক লাইক দিয়েই আছে। তার মানে তো এখানে নিঃসন্দেহে হোয়াট ডাজ লুক লাইক হবে। আশা করি বুঝতে পারছো। এখানে লুক লাইক আছে, তার মানে এখানে নিঃসন্দেহে হোয়াট ডাজ লুক লাইকটা হবে। কেন? কারণ এখানে কি বলছে? ইট লুকস লাইক অ্যান অ্যাপল মানে কি? এটা দেখতে অ্যাপলের মতো। কিসের মতো? এটা দেখতে একটা আপেলের মতো। তার মানে দেখো এই টার্মটা পড়লেই বোঝা যায়, এই সেন্টেন্সটা বা এই অংশটা পড়লেই বোঝা যায় যে এখানে দেখার সাথে রিলেটেড টার্মটা বলতেছে। মানে পৃথিবীটা দেখতে কেমন ওই রকম একটা ব্যাপার আসতেছে। এটা দেখতে কিসের মতো? এই ইট মানে পৃথিবী, তাই পৃথিবী দেখতে কেমন? একটা অ্যাপেলের মতো। তাই পৃথিবী দেখতে কেমন? অ্যাপেলের মতো। তাই পৃথিবীর সাথে একটা দেখার সম্পর্ক, মানে পৃথিবীটার আকার কেমন, দেখতে কেমন, ওই রকম একটা ব্যাপার আসতেছে। এখানে যেহেতু বলছে এটা দেখতে আপেলের মতো, তার মানে বোঝা গেল এখানে দেখার সাথে রিলেটেড একটা টার্ম ইউজ করতেছে। তাছাড়াও এখানে লুক লাইক আছে, লুক লাইক থেকে আমরা বলতে পারি হোয়াট ডাজ লুক লাইকটা হবে, এভাবে বলা যায়। তাছাড়াও একটু চিন্তা করো, এই যে দ্য আর্থ, আমরা কি প্রশ্ন করতে পারি কিনা যে পৃথিবীটা দেখতে কেমন? এভাবে প্রশ্ন করা যায় না? যায় তো। তাহলে তো হোয়াট ডাজ লুক লাইক হবে। তাছাড়াও আসো, তোমরা যদি প্রশ্ন কনফিউশন থাকে তাহলে আমি বলি। দেখো এখানে মনে করো হোয়াট ডাজ লুক লাইক ইউজ করছো, হোয়াট ডাজ ডট ডট মানে ইট লুক লাইক হবে। সুইমিং ইন দ্য রিভার মানে কি? মানে সুইমিং ইন দ্য রিভার মানে কি? সাঁতার কাটা। কোথায় সাঁতার কাটা? রিভারে সাঁতার কাটার ব্যাপার নিয়ে কথা বলতেছে। এখানে কোনো কিছু দেখার কথা বলতেছে না, এটা কি দেখার মতো কিছু? এখানে বলতেছে যে সুইমিং ইন দ্য রিভার মানে কি? নদীতে সাঁতার কাটার ব্যাপার নিয়ে কথা বলতেছে। এটা কি দেখার মতো কিছু, বা এটা কি দেখতে কেমন, একে প্রশ্ন করা যায় না? এখানে বলার চেষ্টা করতেছে যে একটু চিন্তা করো, এই অংশটা পড়ো তাইলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ফর দ্য ফার্স্ট টাইম মানে এটা প্রথম যখন হয়, ইট সিমস নিউ এক্সপিরিয়েন্স ফর অল, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স মানে সবার জন্য, ওইরকম একটা কিছু বলতে চাইছে। তার মানে দেখো এখানে একটা এক্সপিরিয়েন্স শব্দটা আছে, এখানে কি দেখার সাথে রিলেটেড না? ওইটা একটা মানে এই যে সুইমিং ইন দ্য রিভার মানে কি? রিভারে, নদীতে সাঁতার কাটার এক্সপিরিয়েন্স বা ফিলিংয়ের ব্যাপারে কথা বলতেছে। মানে নদীতে সাঁতার কাটলে ব্যাপারটা কীরকম হয়, অনুভূতিটা কেমন, ওই রকম কিছু একটা বলার চেষ্টা করতেছে। এখানে তো দেখার কিছু নাই, তো তাই তো এখানে হোয়াট ডাজ লুক লাইকটা বসানো যাবে না। তাই হোয়াট ডাজ লুক লাইকটা কোথায় বসবে? ইটাতে বসবে। আশা করি বুঝতে পারছো, কারণ আর্থকে দেখা যায়, পৃথিবী দেখতে কেমন এরকম প্রশ্ন করা যায়। তাই এখানে কি হবে? হোয়াট ডাজ, আর এখানে হবে লুক লাইক। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এই দেখো লুক লাইক আছে, এখানে লুক লাইক আছে, এই তো মিলে গেছে, ওই হিসাবে লুক লাইক বসাই দিল। এত কিছু না বললেও পারতা তোমরা, তারপরে বললাম। আচ্ছা, তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে এইটাতে যদি হোয়াট ডাজ লুক লাইক হয় এফ নাম্বারে, তাইলে অন্য যেটা আছে অর্থাৎ আই নাম্বারে কী হয়ে যাবে? হোয়াটস ডট ডট লাইকটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন একটা ব্যাপার দেখো, তোমাদেরকে আমি বলছিলাম যে মানে একবার হোয়াট যুক্ত টার্মগুলো কোথায় বসে? যেগুলোতে প্রশ্নবোধক চিহ্ন আছে, হোয়াটের সাথে প্রশ্নবোধক চিহ্নের একটা সম্পর্ক আছে। তার মানে প্রশ্নবোধক চিহ্ন আছে এমন সেন্টেন্সে হোয়াট যুক্ত টার্মগুলো বসাই দিব। এখন দেখো তো হোয়াট যুক্ত টার্ম কয়টা আছে? এই একটা আছে হোয়াট যুক্ত টার্ম, এই আছে একটা হোয়াট যুক্ত টার্ম, আর একটাতে কি নাই? হোয়াট নাই। তাইলে মানে এই দুইটারে কোথায় বসাবো? প্রশ্নবোধক চিহ্ন আছে ওই রকম সেন্টেন্সে আমরা বসাই দেব। এখানে কি প্রশ্নবোধক চিহ্ন আছে? নাই, এটাতে হবে না।
এই দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এখানে হোয়াট যুক্ত টার্ম কোনো একটা হবে। এভাবেও আমরা কিন্তু কিছুটা ধরতে পারি যে এখানে আনসারটা এখানেই হবে। তারপরেই দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা, আছে, দেখতে পারছো? তার মানে এখানে কিন্তু হোয়াট যুক্ত টার্ম হবে, তার মানে হোয়াটের সাথে প্রশ্নবোধক চিহ্ন সম্পর্ক আছে। তার মানে বলতে পারি যেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এখানে হোয়াট যুক্ত কোনো একটা টার্ম বসবে। কতভাবে চিন্তা করা যায়, বিভিন্ন সিস্টেমে আমি তোমাদেরকে চিন্তা করানো শিখাইতেছি, চিন্তা করবা, ভুল হোক তারপর একটু ভিন্নভাবে চিন্তা করবা, সবার মতো চিন্তা করতে হবে, বাট ওইরকম না। আচ্ছা, তার মানে এই দুইটা আমাদের সলভ হয়েছে, অনেক সময় চলে গেছে। তারপর দেখি আর কি করা যায়। উড রাদার ওয়াজ বর্ন, ওয়াজ মানে একদম ইজি। ওয়াজ বর্ন মানে কি, কেউ কোথাও বা কোনো সালে মানে জন্মগ্রহণ করেছিলেন, কোনো সালে বা কোনো স্থানে, ওইরকম একটা ব্যাপার স্যাপার। যেমন আই ওয়াজ বর্ন ইন সিলেট, মানে কি আমি সিলেটে জন্মগ্রহণ করেছিলাম। তাইলে ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করা, ওইরকম অর্থে ব্যবহার হয়। তাহলে জন্মগ্রহণ করা কোনো একটা স্থান হইতে পারে, কোনো একটা সময় হইতে পারে। এই এত কিছু না বুঝলেও চলবে। ওয়াজ বর্নের পরে ইন অথবা অন অথবা এর থাকে, তার মানে গ্যাপের পরে শব্দটা যখন ইন অথবা অন অথবা এর থাকবে তখন আমরা কি বসাই দিব, ওয়াজ বর্ন বসাই দিব। ইন অথবা অন অথবা এট, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এই তিনটা প্রিপোজিশন সাধারণত থাকে। তো আমরা কীভাবে মনে রাখতে পারি, ইন অন এট, এটা দ্রুত বলো, ইন অন এট, ইন অন এট, ইন অন এট, দ্রুত বলে কি হয়, ইন অন এট। ইন অন এট থাকলে আমরা কি বসাই দিব, ওয়াজ বর্ন বসাই দিব। তাহলে গ্যাপের পরে শব্দটা ইন অথবা অন অথবা এট কিনা, না এটা হবে না, এটা গ্যাপের পরে শব্দটা কি আছে, অন, তার মানে নিঃসন্দেহে এখানে কি হবে, ওয়াজ বর্ন হবে। এই তো বসাই দিছি। তাছাড়াও দেখো জন্ম সাল আছে, সাল মানে কি কোনো একটা সালে জন্মগ্রহণ করেছিলেন, ওই রকম একটা ব্যাপার স্যাপার, এটা থেকেও বোঝা যায়। তাইলে ওয়াজ বর্নের ব্যাপারটা শেষ হইল। ওয়াজ বর্ন কখন বসে, যখন গ্যাপের পরে শব্দটা ইন অথবা অন অথবা এর থাকে তখন ওয়াজ বর্ন বসে। তাহলে ওয়াজ বর্ন শেষ হইল। তারপর উড রাদার অথবা লেট অ্যালোন। আচ্ছা, লেট অ্যালোন কখন ব্যবহার করি আমরা, লেট অ্যালোন এমন সেন্টেন্সে ব্যবহার করি যে সেন্টেন্সে সাধারণত ক্যান নট থাকে। কি থাকে, ক্যান নট থাকে। আরেকটা বলা যায় যে আগে যা পড়ে তাই এভাবে বলা যায়। তারপর এটা শেষ আমাদের। এই দেখো এই ক্যান নট, এই তো ক্যান নট আছে, যেহেতু ক্যান নট আছে তার মানে এখানে কি হবে, লেট অ্যালোন হবে। আশা করি বুঝতে পারছো, ক্যান নট দেখেই আমরা লেট অ্যালোন বসাই দিলাম। এখন দেখো তো আগে যা পড়ে তার মানে কি, আগে কি আছে, গ্যাপের পর আগে কি আছে, দেখো তো এ সেলফোন, গ্যাপের পরে কি আছে, এ ডেস্কটপ। তাইলে আগে যা পড়ে তা আছে কিনা, মানে আগে কি আছে, আর্টিকেল দিয়ে একটা নাউন আছে বা একটা যন্ত্রপাতির নাম আছে, পরে কি আছে, আর্টিকেল দিয়ে একটা যন্ত্রপাতির নাম বা একটা নাউন আছে। সেম স্ট্রাকচার তো, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, সেম স্ট্রাকচার, আগেও সেম যে স্ট্রাকচার, পরে সেম স্ট্রাকচার, তার মানে আগে যা পড়ে তা এভাবে বলতে পারি। তাহলে আশা করি লেট অ্যালোন সলভ হয়েছে। লেট অ্যালোন মানে কোনো কিছু চিন্তাই করা যায় না, যেমন হি ক্যান নট বাই এ সেলফোন, মানে সে একটা সেলফোনই কিনতে পারে না। লেট অ্যালোন চিন্তাই করা যায় না, এ ডেস্কটপ মানে একটা ডেস্কটপ কিনবে, এই ব্যাপারটা চিন্তাই করা যায় না। আচ্ছা, এখন উড রাদার ব্যবহার সেবার আসো। উড রাদার কখন ব্যবহার করি আমরা, যে সেন্টেন্সে সাধারণত দেন থাকে, গ্যাপের পরে দেন থাকবে, ওই রকম ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, উড রাদার ব্যবহার করব। এখানে কি দেন আছে, নাই, এখানে কি এটা তো ইউজ করে ফেলছি, যেগুলো ব্যবহার করে ফেলছি ওগুলোতে ক্রস চিহ্ন দিয়ে দিবা। এই তো পেয়ে গেছি, দেন পেয়ে গেছি, দেখো এই দেখো দেন আছে, যেহেতু দেন আছে তার মানে এখানে কি বসাই দিব, উড রাদার বসাই দিব। তাইলে উড রাদার কই ব্যবহার করি আমরা, যে এই সেন্টেন্সে কি থাকে, দেন থাকে, THAN, দেন। তার মানে কি, উড রাদার মানে এইটা থেকে এই কাজটা ভালো হবে, ওই রকম দুইটা কাজের মধ্যে তুলনা। উই উড রাদার স্যাক্রিফাইস আওয়ার লাইভস, মানে কি আমরা আমাদের জন্য কি ভালো হবে, স্যাক্রিফাইস করাটা, আমাদের জীবনটা বিলিয়ে দেওয়া বা স্যাক্রিফাইস করাটাই ভালো হবে। কিসের থেকে, দেন মানে থেকে, কি লিভ আন্ডার দ্য সাবঅর্ডিনেশন অফ অ্যানাদার কান্ট্রি, মানে কি, মানে অন্য দেশের অধীনে, বা মানে এটাই বুঝাইছে, অন্য দেশের কাছে পরাধীন থাকার থেকেও আমাদের জীবনটা উৎসর্গ করে দেয়া বা স্যাক্রিফাইস করাটাই ভালো হবে। ওই রকম একটা কাজ থেকে আরেকটা কাজ ভালো হবে, ঘুমানোর থেকে খাওয়া ভালো হবে, খাওয়ার থেকে ঘুমানো ভালো হবে, পড়ার থেকে খেলা ভালো হবে, ওই রকম একটা থেকে একটা ভালো হবে, ওই রকম অর্থে আমরা উড রাদার ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর অনেকগুলো আমাদের শেষ কিন্তু, তারপর আসো। আচ্ছা, তাহলে উড রাদার শেষ, লেট অ্যালোন শেষ, এই দুইটাও শেষ। আচ্ছা, একটা জিনিস আমরা বলছিলাম, দেয়ার এবং ইটের ব্যবহার সেপার। দেয়ার এবং ইট কই ব্যবহার করি আমরা, দেয়ার এবং ইট দ্বারা সেন্টেন্স তৈরি করো, তাইলে বুঝতে পারবা। যেমন দেয়ার, কি বলবো, দেয়ার ইজ এ খড়, মানে কি এখানে একটা তোমার সামনে একটা কার আছে, দেয়ার ইজ এ খড়, এভাবে বলা যায় না, বলা যায় তো, দেয়ারের পরে ইজও হইতে পারে, আর হইতে পারে। দেয়ার ইজ এ খড়, দেয়ার আর টু খড়স, এভাবে বলা যায়। তার মানে তোমরা দেখবা যে দেয়ারটারে কই ইউজ করি আমরা, দেখো তো সেন্টেন্সের শুরুতে কই ইউজ করছি, সেন্টেন্সের শুরুতে দেয়ার ইউজ করি, এটা বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, যেহেতু শুরুতে বসে। তার মানে যেহেতু শুরুতে বসে, তার মানে এটা বসানোর জন্য শুরুতে গ্যাপ থাকতে হবে, বাক্যের শুরুতে গ্যাপ থাকতে হবে। আশা করি বুঝতে পারছো, যেহেতু শুরুতে বসে তার মানে এটা বসানোর জন্য কই গ্যাপ থাকতে হবে,
শুরুতে গ্যাপ থাকতে হবে, তো এটা তো শুরুতে বসে, তাহলে শুরুতে গ্যাপ না থাকলে মিডিলে থাকবে নাকি? আশা করি বুঝতে পারছো। তাহলে দেয়ার কই বসে? বাক্যের শুরুতে বসে, মানে বাক্যের শুরুতে গ্যাপ থাকবে। এখন ইট দ্বারা একটা সেন্টেন্স তৈরি করো, ইট ইজ এ কার, ইট ইজ এ পেন। তাহলে দেখো ইট দ্বারা কি করতেছো? বাক্য শুরু করতেছো। ইট দ্বারা কি করতেছো? বাক্য শুরু করতেছো। তার মানে বলতে পারি দেয়ার এবং ইট বাক্যের শুরুতে বসে, তার মানে দুইটা বসানোর জন্য বাক্যের শুরুতে গ্যাপ থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। তাই এখন তোমরা বলবা দেখো তো এখানে কি হইতে পারে দেয়ার বা ইট? না, হওয়ার সুযোগ নাই। কেন কেন নাই? কারণ এটা তো বাক্যের শুরুতে গ্যাপ না। আশা করি বুঝতে পারছো। এটা তো আর ইউজ করে ফেলছি, এটা তো আর হবে না। এটাও ইউজ করে ফেলছি, এটাও হবে না। কারণ তাছাড়াও এটা তো বাক্যের শুরুতে গ্যাপ না। বাক্যের শুরুতে গ্যাপ এরকম একটা বের করতে হবে। বাক্যের শুরুতে গ্যাপ আছে কই? এই একটা, এই একটা। এটা কি হইতে পারবে? এটা তো আগে ইউজ করে ফেলছি, তাহলে এটা হওয়ার সুযোগ নাই। তাহলে কী হবে? এই জি নাম্বারটা হবে। তাহলে জি নাম্বারে দেয়ার অথবা ইট হবে, আমরা এটা শিওর হয়ে গেছি। আচ্ছা, এখন পরেরটা আসো। এখানে দেখো তো বাক্যের শুরুতে গ্যাপ আছে কিনা? এখানে কি দুইটা হতে হবে তো, কারণ দেয়ার এবং ইট দুইটাই আছে। তার মানে দুইটা বাক্যের শুরুতে গ্যাপ, এইরকম দুইটা সেন্টেন্স আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে দেখো তো এই ফুল স্টপ আছে, তারপরে এই গ্যাপ আছে। তাহলে ফুল স্টপ মানে তো বাক্য শেষ। তাহলে এটা তো বাক্যের শুরু, তাহলে বাক্যের শুরুতে গ্যাপ আছে। তার মানে নিঃসন্দেহে বলে দিতে পারি এই যে নাম্বারে হবে দেয়ার অথবা ইট, যে কোনো একটা হবে, এবং জি নাম্বারে আরেকটা হবে। জি এবং জে এই দুইটাতেই হবে, কারণ এই দুইটাতে বাক্যের শুরুতে গ্যাপ আছে। তাহলে এখন দেখো তোমাদের মাথা প্রশ্ন আসতে পারে যে দেয়ার এবং ইটের মধ্যে আলাদা করব কিভাবে? একটু চালাক হইবা। একটু আগে যে চালাকি করছো সেম জিনিসটা করবা। দেখো লুক লাইকের সাথে লুক লাইক মিলে গেছে, এই জন্য হোয়াট ডাজ লুক লাইক বসাই দিছো। এইভাবে কি করবা? সেম জিনিসটা করবা, একটু চালাকি করো। এখানে আনসার দেওয়া আছে, বের করতে পারবা? আই এবং যে নাম্বার একটু তাকাও, তাইলে বুঝতে পারবা। আমরা এখানে বলছিলাম দেয়ার অথবা ইট হবে। উপরে সেন্টেন্সটাতে তাকাও, এখানে কি আছে দেখো তো। ইটের সাথে কি আছে? সিমস আছে। সিমসের আগে কি আছে? ইট আছে। এখানে কি বসবে? দেয়ার অথবা ইট, এটা আমরা শিওর হয়ে গেছি, কারণ এখানে যে বাক্যের শুরুতে গ্যাপ আছে। এখন দেখো তো এখানে কি আছে? সিমস আছে। এখানে কি আছে? সিমস আছে। সিমসের আগে কি ছিল? ইট ছিল। তাহলে সিমসের আগে কি হয়ে যাবে? এখানে ইট হয়ে যাবে। ইটের সাথে সিমস হয়, দেয়ার সিমস ওইরকম সাধারণত হয় না, তাহলে এখানে ইট হবে। তাছাড়া এখানে দেখো এই তো ইট সিমস আছে, ইট সিমস মিলে গেছে, তাহলে এখানে ইট না দিয়ে তুমি দেয়ার দিবা নাকি? এখানে তো আনসার বলে দিছে, একটু চালাক হবা না? আচ্ছা, এখানে আসো দেয়ারের ব্যাপার সেবার। তাইলে তো আমরা দেয়ার এখন না বুঝতেও চলবে, সমস্যা নেই, এখানে দেয়ার হবে। তারপর দেয়ার মানে কি? দেয়ার ইজ নো ফিশ ইন দ্য পন্ড, মানে কি এই পুকুরে কোনো কি নাই, কোনো মাছ নাই, ওই রকম কোনো কিছু আছে ছিল নাই, ওই রকম অর্থে দেয়ার ব্যবহার আমরা করে থাকি। আশা করি বুঝতে পারছো। যেমন দেয়ার আর 20 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, মানে কি আমাদের ক্লাসে 20 জন ছাত্রছাত্রী আছে, ওই রকম মানে কতজন আছে বা কতজন নাই, ওই রকম একটা ব্যাপার সেবার ক্ষেত্রে দেয়ার আমরা ব্যবহার করে থাকি। তাহলে দেয়ার এবং ইট শেষ। তাহলে এখন কি ইউজ করবো আমরা? হ্যাভ টু আর হেড বেটার। আর বাকি টোটালি তিনটা বাকি আছে আমাদের। দেখো এস সুন এস বাকি আছে, হ্যাভ টু বাকি আছে, এবং হেড বেটার, এই তিনটা বাকি আছে। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে টু এর পর কী বসে? ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবেই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। মানে টু এর পর সাধারণত দেখবা যে ভার্বের বেস ফর্ম ইউজ করে। গো কিন্তু একটা ভার্বের বেস ফর্ম বলো বা প্রেজেন্ট ফর্ম বলো, বেস ফর্ম বললে ভালো হয়। তার মানে টু এর পর কি ইউজ করি? ভার্বের বেস ফর্ম। তার মানে হ্যাভ টু এর পর কি ইউজ করবো? ভার্বের বেস ফর্ম। একইভাবে হেড বেটারের পরও কিন্তু ভার্বের বেস ফর্ম ইউজ করি। কি ইউজ করি? ভার্বের বেস ফর্ম। তার মানে দেখো হেড বেটারের পরে কি ইউজ করি? ভার্বের বেস ফর্ম। হ্যাভ টু এর পর কি ইউজ করি? ভার্বের বেস ফর্ম। তার মানে এখন এস সুন এজের ব্যাপারটা কি হবে? যেটাতে ভার্বের বেস ফর্ম থাকবে না ওইটাতে এস সুন এজ বসাই দিব। আশা করি বুঝতে পারছো। দেখো তিনটা বাকি আছে আমাদের, কি কি? হেড বেটার, হ্যাভ টু এবং এস সুন এস। আমরা হেড বেটার এবং হ্যাভ টু সম্পর্কে কি জানি? জানি যে হেড বেটারের পর ভার্বের বেস ফর্ম বসে এবং হ্যাভ টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। তার মানে নিঃসন্দেহে বলে দিতে পারি যখন গ্যাপের পরে শব্দটা দেখবো আমরা ভার্বের বেস ফর্ম আসে, তার মানে এই দুইটা ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো? হেড বেটার এবং হ্যাভ টু এই গ্যাপগুলোতে বসাইতে পারবো। এস সুন এজের পর তাইলে যেখানে ভার্বের বেস ফর্ম নাই ওই ক্ষেত্রে আমরা এস সুন এজ বসাই দিব। আমরা আসি, তাইলে বুঝতে পারবা। এক্সাম্পলে যাই, তাহলে আর বুঝতে পারবা। দেখো কি কি বাকি আছে এটা খুঁজে বের করি। তিনটা বাকি আছে আমাদের। এ নাম্বার বাকি আছে, কারণ এ নাম্বারটা আমরা আগে ইউজ করি নাই বা ব্যবহার হয় নাই। তারপর আর কোনটা বাকি আছে? ডি নাম্বার, এ এবং ডি। তারপরে আর কোনটা বাকি আছে? আর আছে এটা ই নাম্বার, এ ডি ই, এই তিনটা বাকি আছে। এবং আমাদের কি কি বাকি আছে ওই বক্সের মধ্যে? হ্যাভ টু, হেড বেটার এবং এস সুন এস, এই তিনটা বাকি আছে। আচ্ছা একটু চিন্তা করো, এখানে আসো। এটা এটার গ্যাপের পরে শব্দটা কি আছে? স্টাডি। তার মানে এখানে নিঃসন্দেহে বলে দিতে পারি স্টাডিতে একটা ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে হ্যাভ টু অথবা হেড বেটার হবে। তারপর এখানে গো আছে, গো কি একটা ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে নিঃসন্দেহে বলে দিতে পারি হ্যাভ টু অথবা হেড বেটার হবে, কারণ আমরা শিখে আসছি যে হ্যাভ টু এবং হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে। তার মানে নিঃসন্দেহে এই এ এবং ডি নাম্বারে হ্যাভ টু এবং হেড বেটার হবে। তাই এস সুন এসটা কই হবে? অন্য যেটা বাকি আছে ওইটাতে বসাই দিব। অন্য কোনটা বাকি আছে? এইটা। তার মানে ই নাম্বারে নিঃসন্দেহে এস সুন এস হবে।
আশা করি বুঝতে পারছো। এখন তুমি যদি as soon as এখানে না বসাও তাহলে as soon as বসাবা কোথায়, বসাইতে হবে তো, তাহলে এখানে কি বসাবো as soon as। তাছাড়াও তোমরা দেখো as soon as possible এটা সবাই আমরা বলি থাকি না, as soon as possible এইটা কেউ শুনি নাই ওইরকম আশা করি কেউ নাই, তাহলে as soon as possible এটা তো দেখেই বোঝা যায় যেখানে as soon as হবে। তো আশা করি সব কিছু ক্লিয়ার। তো এখানে হ্যাভ টু এবং হেড বেটারের মধ্যে আলাদা করবো কীভাবে, হ্যাভ টু এবং হেড বেটারের মধ্যে কীভাবে আলাদা করা যায়। আমি তোমাদেরকে বলছিলাম যে বেটার মানে কি ভালো, তাহলে কোনো কিছু ভালো হবে, যেমন আই হ্যাড বেটার গো মানে আমার জন্য যাওয়াটাই ভালো হবে ওই রকম। আর হ্যাভ টু কিসের অর্থ দেয়, মাস্টের মতো অর্থ দেয়, খুবই সিরিয়াস খুবই জোরালো কিছু হইলে হ্যাভ টু। এবং হেড বেটার মানে কি কোনো কিছু শুট মানে পরামর্শ বা উচিত হবে ওই রকম অর্থে আমরা ইউজ করবো হেড বেটার ইউজ করবো। এখন আসো দুইটা বাকি আছে। দ্য এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড মানে কি পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসছে ওই রকম। আই স্টাডি সিরিয়াসলি, তোমরা একটু যদি এই শব্দটাতে ফোকাস দাও তাও বুঝে যাবা। আচ্ছা তোমার পরীক্ষা কাছাকাছি চলে আসছে, এখন কি করতে হবে তোমাকে, কি মানে পড়লে হবে নাকি হবে না, অবশ্যই যেহেতু পরীক্ষা খুবই কাছে চলে আসছে অবশ্যই তোমার পড়তে হবে, সিরিয়াস হয়ে পড়তে হবে। এই জন্য এখানে কি ইউজ করবো, অবশ্যই জুরাল ওয়ার্ডে হ্যাভ টু ইউজ করবো। অন্যভাবে বোঝা যায়, আমি তোমাদেরকে বলছিলাম যখন ব্যাপারটা সিরিয়াস হবে তখন কি ইউজ করবা, হ্যাভ টু ইউজ করবা। হ্যাভ টু মানে জুরালু সিরিয়াস ব্যাপার স্যাপার, এখানে তো সিরিয়াসলি শব্দটা আছে, এই সিরিয়াসলি শব্দটাকেই তো এখানে হ্যাভ টু নিয়ে আসা যায়, কারণ আমি তোমাদেরকে বলছিলাম সিরিয়াস হইলে হ্যাভ টু ইউজ করবো, তাইলে তো হ্যাভ টু এখানে হবে। আচ্ছা এখন আসো হেড বেটারের ব্যাপার স্যাপার আসো, তার মানে অন্য যেটা আছে ওইটাতে কী হবে, হেড বেটার হবে। তার মানে এই যে ডি নাম্বারে কী হবে, হেড বেটার হবে। দেখো ইয়োর মাদার ইজ ইল মানে কি তোমার মা অসুস্থ, সো আই থিঙ্ক আমি মনে করি, একটু পরামর্শ টাইপ কথাবার্তা হয়ে গেলো না, আমি মনে করি ইউ তুমি কি করবা, গো হোম আর্লি মানে তুমি তাড়াতাড়ি বাড়ি যাবা। আমার মনে হইতেছে তোমার মা যেহেতু অসুস্থ তার মানে তোমার জন্য কী ভালো হবে, তাড়াতাড়ি বাড়ি যাওয়াটাই ভালো হবে। আমার মনে হচ্ছে আই থিঙ্ক আমি মনে করি, তার মানে কি এটা এক টাইপের মানে পরামর্শ দিতেছি বা আমার কাছে এটা মনে হইতেছে এটা ভালো হবে ওই রকম একটা, এই আই থিঙ্কের দিকে ফোকাস দিলে বোঝা যায় যেখানে আমি মনে করি তোমার জন্য এটা ভালো হবে, বাড়ি তাড়াতাড়ি যাওয়াটা ভালো হবে। তার মানে এই হেড বেটারের অর্থ দিতেছে, শুটের মতো অর্থ দিতেছে, উচিত বা পরামর্শ টাইপ কথা বলতেছে, এই জন্য এখানে কি ইউজ করবো আমরা, হেড বেটার ইউজ করবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা দেখো আমরা কিন্তু খুব বেশি যে সেন্টেন্স পড়তে হয়েছে অর্থ বুঝতে হয়েছে ওই রকম না, সেন্টেন্স না পড়েও মোটামুটি সবগুলোই প্রায় সলভ করা যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভালো থেকো, আসসালামু আলাইকুম।